গভীর রাতে হঠাৎ একদল লোক গণ্যমান্য এক মন্ত্রীকে তারই বাসায় তারই পরিবারের সামনে নৃশংসভাবে হত্যা করে। না কোনো প্রমাণ, না কোনো ক্লু। পুলিশ বুঝতেই পারে না কে এবং কারা এই খুন করলো। একদিকে মিডিয়া আর দলের চাপ, অন্যদিকে দেশের ক্ষুব্ধ জনতা। কোনো উপায় না পেয়ে তদন্তে ডাকা হয় একটা হিডেন স্কোয়াডকে। এমনই এক দুর্দান্ত মার্ডার মিস্ট্রি, থ্রিল এবং সাসপেন্সে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি কান্নুর স্কোয়াড। তবে এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আজকের গল্পের প্রতিটা ধাপে ধাপে মনে হবে খুনের এই জটিল তদন্তে যেন আপনি নিজেই নেমে গেছেন। 2015 সাল, রাত 3:30। ভিরাজপেট বর্ডারের কান্নুর এলাকা। শুনশান রাস্তার পাশে একটা সাদা গাড়ি দাঁড়ানো। গাড়ি থেকে জয়ান নামের এক লোক বের হয়ে পাশের দোকানদারকে জিজ্ঞেস করে, দুধ চা পাওয়া যাবে? দোকানদার বলে, না, দুধের ডেলিভারি ম্যান 10 থেকে 15 মিনিট পরে আসবে, তখন পাওয়া যাবে। জয়ান গাড়ির কাছে এসে তার সিনিয়র মার্টিনকে বলে, স্যার, কিছুক্ষণ পরেই দুধ চা পাওয়া যাবে। দুধের ডেলিভারি ম্যান তার বাইক নিয়ে আসতেই মার্টিনের টিমের সবাই গাড়ি নিয়ে তাকে ফলো করতে করতে গভীর জঙ্গলের মধ্যে রাস্তায় চলে আসে। ডেলিভারি ম্যান বাইক রেখে জঙ্গলের মধ্যেই যাওয়া শুরু করলে মার্টিন তার টিম নিয়ে তাকে ফলো করতে থাকে। জঙ্গলের বেশ গভীরে এসে ডেলিভারি ম্যান কিছু একটা ইশারায় দেখিয়ে দিলে মার্টিন তাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দেয়। মার্টিন তার টিম নিয়ে একটু এগোতেই একটা ছোট কুটির দেখতে পায়। একটা কুকুর সেই কুটির পাহারা দিচ্ছে। 4 জন চারদিক থেকে কুটিরকে ঘিরে ফেলে। ভিতরে এক লোক ফোনে কথা বলার সময় বাইকে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি কল কেটে তার দলের বাকিদের জাগিয়ে বলে, তাড়াতাড়ি ওঠো, কার যেন এসেছে। এদিকে সেই কুকুর হুট করেই জয়ানের প্যান্ট টেনে ধরে। ভেতরের লোকটা দরজায় 2টা বোম রেখে তাতে আগুন জ্বালিয়ে দেয়। বেচারা কুকুরটা দরজায় গিয়ে কি যেন শুকতে থাকে। বোম ফাটার সাথে সাথেই সে মারা যায়। বাসার ভেতরের লোকগুলো পেছনের দরজা দিয়ে বের হতে গেলেই মার্টিনের দলের বাকি 2 জন তাদেরকে আটকে ফেলে, আর সামনের দরজা দিয়ে মার্টিন তাদেরকে আটকায়। দলের অন্যরা বাসার আনাচে কানাচা থেকে বের হয়ে মার্টিনের উপরে হামলা করলে মার্টিন সবাইকে মেরে শায়েস্তা করে। তবে সেই বোম দেওয়া লোকটা এই সুযোগে বনের মধ্যে দৌড় দেয়। একটা পেরেক ঢুকে যাওয়ায় এক জায়গায় বসে লোকটা বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই মার্টিন সেখানে চলে আসলে লোকটা লুকিয়ে লুকিয়ে মার্টিনকে দেখে পালাতেই যাবে, ঠিক তখনই তরল জাতীয় কি যেন একটা লোকের ঘাড়ে পড়ে। লোকটা উপরে তাকাতেই একদলা কি যেন পড়ে। লোকটা সেটা কোন রকমে ফেলে উপরে তাকাতেই ভয়ে চিৎকার করতে থাকে। মার্টিন দৌড়ে এসে লোকটাকে দেখে উপরে তাকিয়ে দেখে একটা পচা গলা লাশ গাছে ঝুলছে। তার শরীর থেকে মাংস গলে গলে পড়ছে। কি বিভৎস দৃশ্য। সিন শিফট হয় পুলিশ স্টেশনে। মার্টিন এবং তার দলের 3 জন আসলে এই থানার এসপির বিশেষ এক টিম। তবে এই থানার পুলিশ অফিসাররা তাদের প্রতি অনেক বিরক্ত, কারণ তারা যাদেরকে ধরে এনেছে তারা আসলে রাজনৈতিক দলের কিছু চেলাপেলা। এখন এই কেস ক্লোজ না হওয়া পর্যন্ত তারা কেউ বাসায় যেতে পারবে না। তাই থানার এসআই বলে, তোমরা চলে যাও, বাকিটা আমরা সামলে নিব। মার্টিন বলে, আমার মনে হয় ওই লাশ শনাক্ত হওয়া পর্যন্ত আমাদের থাকা উচিত। এসআই বলে, ও হবে কোনো আদিবাসী। মার্টিন বলে, আমার মনে হয় না ওটা কোনো আদিবাসী লাশ। এসআই এবার রেগে বলে, তোমরা এমনিও মেলাগুলো কেস নিয়ে এসে আমাদের মাথা খারাপ করে রেখেছো, এখন যাও এখান থেকে। জান বাজি রেখে দায়িত্ব পালন করার পরও এতটা অপমানিত হয়ে কান্নুর স্কোয়াডের সবার মন খারাপ হয়ে যায়। সিন শিফট হয় 2017 সালে। রঘু নামের একজন বলে, এসব বিষয়ে আপনার এসপি কে কমপ্লেন করেছিলেন? জয়ান বলে, প্রতি বছরই এসপি বদলাতে থাকে, আর আমাদের তো এই একই এলাকায় কাজ করতেই হবে, তাই থানার ওদের সাথে শত্রুতা করে কি লাভ? মার্টিন বলে, আসলে যেই পরিমাণে কেস আসে সেই পরিমাণে পুলিশ ফোর্স আমাদের নেই, তাই ওদেরও কোনো দোষ নেই। মার্টিন এবার 2015 সালে সেই পচাগলা লাশের কেস কিভাবে সলভ করলো সেটাই বলতে থাকে। মার্টিন এসপির সাথে কথা বলতে আসলে থানার এসআই বলল লোকটা নাকি আত্মহত্যা করেছে। মার্টিন বলে, না স্যার, আমরা ওই লাশটা কেরালা কর্ণাটকার জঙ্গলের বর্ডারের কাছে পেয়েছি। ওখানে কেউ কারো কোনো নিখোঁজের বিষয়ে কিছু রিপোর্টই করেনি। ধরে নেওয়া যাক যে মারা গেছে তার কোনো আত্মীয় নেই, কিন্তু কেউ আত্মহত্যা করতে জঙ্গলে কেন যাবে? আমার মনে হয় না সে কোনো আদিবাসী, কারণ যে উচ্চতায় আমরা লাশটা পেয়েছি আদিবাসীরা তার থেকেও অনেক উপর পর্যন্ত যেতে পারে, যেন কেউ তাদেরকে না দেখে ফেলে। অটোপসি রিপোর্ট অনুযায়ী লোকটার মৃত্যু হাইওয়েট বোন ফ্র্যাকচার হওয়ার কারণে হয়েছে। লোকটার বয়স 40 থেকে 45 হবে। লাশটা কমসে কম 1.5 মাস এভাবেই ঝুলছে। তবে মজার বিষয় হলো লোকটার বাম পায়ে লাগানো অ্যাঙ্কেল প্লেটের জন্যই আমার সন্দেহ হচ্ছে, কারণ আদিবাসীদের পক্ষে এত দামি অপারেশন করা সম্ভব না। ফরেন্সিক ডক্টরের মতে প্লেটটা সিনথেস কোম্পানির। কোম্পানিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে জানায় এই ধরনের প্লেট থিব্রে দার্মের চাইতানি
নিয়ে হাসপাতাল থেকে দেওয়া হয়। তীব্রতাম হাসপাতালের রেকর্ড চেক করলে জানা যায় এই ধরনের প্লেট 5 জনের শরীরে অপারেট করা হয়েছে। তাদের মধ্যে মুরগান নামের এক ব্যক্তিকে কল করলে ফোন বন্ধ বলেছে, যার বয়স 43 আর পেশায় ট্রাক ড্রাইভার। মুরগান এবং তার স্ত্রী ভাঞ্জা এই ঠিকানায় থাকে। সেই ঠিকানায় পৌঁছালে বাড়ির মালিক জানায় এক রাতে হঠাৎই ভাঞ্জা এসে বলল সেলামে মুরগানের এক চাচা মারা গেছে। তারপর সে তার সব জামা কাপড় গুছিয়ে বাসা থেকে চলে যায়। গত 2 মাস যাবত তার কোনো খোঁজ নেই। মার্টিন বাসার আশেপাশে ভালো করে খুঁজলে ট্রাকের জরিমানা দেওয়ার কাগজ পায়। মার্টিন জয়ানকে বলে তুমি সাউদার্ন ক্লে কোম্পানিতে গিয়ে খোঁজ নাও আর আমি আরটিওতে গিয়ে ট্রাকটার বিস্তারিত জেনে আসি। আরটিও অফিসার জানায় ট্রাকটা ভাঞ্জা মুরগানের নামে রেজিস্টার করা। সে এই ট্রাকের নো অবজেকশন পেপার নিয়ে চলে গেছে। আপাতত এই ট্রাকটা কোয়েম্বাটোরে রেজিস্টার্ড করা। মার্টিন বলে ভাঞ্জার একটা ছবি পাওয়া যাবে। অফিসার জানায় অফিসের স্টোর রুমে পেতে পারেন। মার্টিন এবং জশ ভাঞ্জার ছবি খুঁজতে থাকে। ঠিক তখনই জয়ান কল দিয়ে জানায় মুরগান সাউদার্ন ক্লে কোম্পানির হয়ে ট্রাক চালাতো আর বেশিরভাগ কান্নুর এবং বিরাজপেট রুটে গাড়ি চালাতো, তবে তার সাথে কোনো হেল্পার থাকতো না। ঠিক তখনই জশ সেই ট্রাকের ডিটেলস পেয়ে যায়। ট্রাকের নতুন মালিকের নাম শ্রাবণা কুমার, ঠিকানা কোয়াম্বাটোর। মার্টিন এবার তার স্কোয়াড নিয়ে কোয়াম্বাটোরে পৌঁছে যায়। ট্রাকের নতুন মালিক জানায় সে ভাঞ্জা বা মুরগানের বিষয়ে কিছুই জানে না। সে এই ট্রাকটা তার কোম্পানির রাকেশ নামের এক ড্রাইভারের মাধ্যমে কিনেছিল। রাকেশের বিষয়ে জিজ্ঞেস করলে জানা যায় রাকেশ ছুটিতে, তাই রাকেশের ঠিকানা নিয়ে তার বাসায় চলে আসে। দরজায় টোকা দিতেই এক মহিলা আর একটা বাচ্চা আসে। মহিলাকে দেখেই মার্টিন এবং জয়ান বুঝে যায় এই মহিলাই মুরগানের স্ত্রী ভাঞ্জা, কারণ তার ছবিও ট্রাকের ডিটেলসে ছিল। ঠিক তখনই রাকেশ বের হয়ে জিজ্ঞেস করে কাকে চাচ্ছেন। আসলে মার্টিন ভাঞ্জাদের আগের বাসায় তাদের মেয়ের আঁকা একটা ছবিতে ট্রাকের পাশে একটা ছেলের ছবিও দেখেছিল। ভাঞ্জা জানায় তার যখন 10 বছর বয়স তখন থেকেই তার মা তাকে কাজে পাঠাতো। মায়ের সাথে যে লোকটা থাকতো সে জানতো না সে আসলে তার বাবা কিনা। ভাঞ্জা বলে আমি যা আয় করতাম সব ওই লোক ছিনিয়ে নিত। আমি একটু বড় হলেই ওই লোকটা মুরগানের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। তবে কয়েকদিন পর জানতে পারি ওই লোকটা কিছু মদের বোতল পাওয়ার জন্য মুরগানের কাছে আমাকে বেচে দিয়েছিল। আমি বাসায় কাজ করে যে টাকা জমিয়েছিলাম মুরগান কয়েক বছর আগে সেই টাকা ছিনিয়ে নিয়ে ট্রাক কেনে। যখন আমি জানতে পারি ট্রাকটা আমার নামে তখন আমার মনে হয় লোকটা আসলে এতটাও খারাপ না। কিন্তু যখন জরিমানা দেওয়ার জন্য বারবার নোটিশ আমার নামে আসতে থাকে তখন আমি বুঝতে পারি সে কেন আমার নামে ট্রাক কিনেছে। তবুও আমি সব মেনে নিয়ে ভাবলাম কয়দিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন মুরগান বলে আমাদের নাকি বিয়েই হয়নি, আমি নাকি ওর কেউ না, সে শুধু আমাকে কয়েকটা বোতলের বিনিময়ে কিনেছিল। একদিন মুরগানের পা ভেঙে গেলে রাকেশ মুরগানকে সাহায্য করতে আসে। তখন থেকেই রাকেশের সাথে আমার পরিচয়। ধীরে ধীরে রাকেশ এবং আমি একে অপরকে ভালোবাসতে শুরু করি। গত 20 বছর যাবৎ আমার মধ্যে জমা মুরগানের প্রতি ঘৃণা আরো তীব্র হতে থাকে। ছোটবেলা থেকে আমার ওই নকল বাবার করা অত্যাচার আর তারপর মুরগানের ধোঁকা সব যেন ফুঁসে উঠতে থাকলো। তাই একদিন সুযোগ বুঝে মুরগানকে জঙ্গলে নিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেই। আমি শুধু আমার মেয়ের সাথে শান্তি একটা জীবন চাই। ছোট এই মেয়েটার ভবিষ্যতের কথা ভেবেই মার্টিনের মন নরম হলেও সে আইন ভাঙেনি। তাই ভাঞ্জা এবং রাকেশকে জেলে দিয়ে দেয় আর ছোট মেয়েটাকে রিহাব সেন্টারে পাঠিয়ে দেয়। রাঘু মার্টিনকে জিজ্ঞেস করে আপনি তো এই কেসকে আত্মহত্যা বলে বন্ধ করতে পারতেন, এমনটা করলেন না কেন? মার্টিন বলে কারণ আমি একজন পুলিশ। এটাই আসলে এই কানুর স্কোয়াডের ধর্ম। তারা নিঃস্বার্থভাবে অপরাধের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, যদিও তারা জানে কেউ কখনোই তাদেরকে প্রশংসা করবে না। সিন শিফট হয় ফেয়ারওয়েল পার্টিতে। আজ কিছু পুলিশ অফিসার অবসর নেবেন। এদিকে জয়ান তার বাসা বানানোর জন্য বহুদিন আগেই লোনের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু সে এখনো লোন পায়নি। এক কথা দুই কথায় লোন প্রোভাইডারের সাথে তার কথা কাটাকাটি হয়। শাফি কোনো রকমে জয়ানকে বাইরে এনে জিজ্ঞেস করে স্যার গত মাসেই তো মার্টিন স্যার আপনাকে 60,000 দিল আর আমি 20,000, সব টাকা শেষ। জয়ান বলে আমি সেই টাকা অন্য এক জায়গায় ব্যবহার করেছি। কিছুক্ষণ পরেই শাফি মার্টিনকে অনুষ্ঠান থেকে ডেকে আনে। মার্টিন এসে দেখে জয়ান রাগে সেই অফিসারকে মারতে যাচ্ছে। মার্টিন এসে জয়ানকে থামিয়ে বলে দেখো অফিসার, আমি খুব ভালো করেই জানি জয়ান সেদিন তোমার ভাইয়ের বালুর ট্রাক আটকে ছিল, এই জন্যই তুমি ওর লোন আটকে রেখেছো। সময় আছে, ভালো হয়ে যাও, না হলে ফলাফল ভালো হবে না। সেই 30 জন পুলিশ অফিসারের মধ্যে কানুর স্কোয়াডও ছিল, অর্থাৎ আজ তারাও অবসর নিচ্ছে। রাত 3:50 কাসারাগড়। কিছু লোককে একটা বাসার দিকে আসতে দেখা যায়। সিন শিফট হয় কান্নুর পুলিশ হেডকোয়ার্টারে। এসপি কৃষ্ণালাল মার্টিনকে তার অফিসে ডেকেছে। কৃষ্ণালাল একটা রিপোর্ট দেখিয়ে বলে এই দেখো প্রমাণ, জয়ান ল্যান্ড মাফিয়া থেকে 1.5 লাখ টাকা ঘুষ নিয়েছে। এসপি প্রচুর রেগে বলে তুমি যেহেতু এই টিমের লিডার তাই তোমাকেও জবাবদিহিতা করতে হবে। মার্টিন বের হয়ে জয়ানের সাথে কোনো কথা না বলেই চলে যায়। খবরে বলা হয় ল্যান্ড মাফিয়া এবং পুলিশ অফিসার জয়ানের ঘুষের খবর প্রকাশ করা হয়েছে, তবে এর সাথে টিমের অন্যান্যরা জড়িত কিনা তা তদন্ত চলছে। জয়ানের মেয়ে এবং স্ত্রী এই খবর দেখে কান্না করছে দেখে লজ্জায় অপমানে জয়ানের মাথা হেট হয়ে যায়। সিন শিফট হয় কিছুদিন পরে কাসারগড়ের পুলিশ হেডকোয়ার্টার
হেডকোয়ার্টারে ওয়াহাব নামের এক মন্ত্রীর খুনিদের সাজা দেওয়ার জন্য পার্টির কিছু লোক আন্দোলন করছে। পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করছে। ঠিক তখনই সেখানে এসপি মানু এসে বলে, যা খুশি করো, কিন্তু 10 মিনিটের মধ্যে এদের এখান থেকে বের করো। মানুর জুনিয়র সঞ্জীব বলে, একজন বড় পলিটিক্যাল লিডারকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং তার পরিবারকে টর্চার করা হয়েছে। 7 দিন হয়ে গেছে কিন্তু খুনিদের খোঁজ পাওয়া যায়নি। তবে স্থানীয় এবং পার্টির লোকেরা বলছে এই খুনের পেছনে বিরোধী দলের লোকদের হাত আছে। সন্দেহভাজনদের কয়েকবার জিজ্ঞেস করার পরও আমরা কোনো তথ্য পাইনি। মানু বলে, যত তাড়াতাড়ি সম্ভব একটা টিম গঠন করে এই কেস সলভ করো। ঠিক তখনই কমিশনার কল দিয়ে বলে, তাড়াতাড়ি এসব ঝামেলা মেটাও। 200 থেকে 300 জন লোক আন্দোলন করছে। এরপর কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। সঞ্জীব বলে, আমার পোস্টিং তখন চকলিতে ছিল। রেল লাইনে 30 কিলোমিটার ধরে একটা ডাকাতের গ্যাং নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাতে থাকে। আমরা কোনোভাবেই ওই ডাকাতদের দল দিয়ে ধরতে পারছিলাম না। তখন কান্নুরের এসপি কৃষালালের অধীনে কান্নুর স্কোয়াড নামের একটা টিম আমাদেরকে সাহায্য করে আর 3 দিনের মধ্যেই ডাকাতদেরকে গ্রেফতার করে। আমার মনে হয় তারাই আমাদের এই কেসে সাহায্য করতে পারবে। মার্টিন থানার এক কনস্টেবলের সাথে কথা বলতে আসলে জানতে পারে কেশারগড়ের পলিটিক্যাল লিডারের খুনের কেসে নাকি কান্নুর স্কোয়াডকে দেওয়া হবে। সিন শিফট হয় কান্নুর পুলিশ হেডকোয়ার্টারে। মার্টিন এসে এসপি এর কাছে জায়নের জন্য ক্ষমা চেয়ে অনেক অনুরোধ করে বলে, কেশারগড়ের এই কেসটা সলভ করার একটা সুযোগ তাদেরকে দেওয়া হোক। এসপি কমিশনারকে বিষয়টা বুঝিয়ে বলে। কমিশনার বলে, না, কোনো ঘুষখোরকে এই টিমে রাখা যাবে না। এসপি বলে, এটাই তো সমস্যা। আজ পর্যন্ত এই স্কোয়াডে যতগুলো কেস সলভ করেছে সব একসাথে, তাই এদের আলাদা করাটা হয়তো বোকামি হবে। মানু অনেক ভেবে চিন্তে বলে, এই টিমের পুরো দায়িত্ব নিতে সে রাজি। কৃষ্ণালাল মানুর সাথে মার্টিনের পরিচয় করিয়ে দেয়। মানু বলে, এই কেস অনেক জটিল, কারণ কেশারগড়ের মতো জায়গায় একটা মন্ত্রীকে খুন করা হয়েছে আর মন্ত্রণালয় থেকে মাত্র 10 দিনের সময় দেওয়া হয়েছে। পারবে সলভ করতে? মার্টিন পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলে, 10 দিন আমার জন্য যথেষ্ট। রাতের যশ মার্টিনকে বলে, কারণ যাই হোক, জয়ানের এই কাজের জন্য আমাদের টিমের নাম খারাপ হয়েছে। ঠিক তখনই শাফি এবং জয়ান আসলে মার্টিন বলে, ভালো করে মনে রেখো, আমাদের কাছে মাত্র 10 দিন সময় আছে আর এই কেস অনেক পেঁচানো, তাই নিজেদের মধ্যে যত সমস্যাই হোক না কেন তার প্রভাব যেন তদন্তে না পড়ে। কান্নুর স্কোয়াড যখন কেশারগড়ে পৌঁছায় তখন কেবল ভোর হয়েছে। আজ তদন্তের প্রথম দিন। মার্টিন সর্বপ্রথমে ওয়াহাবের বাসায় আসে। আশপাশটা ভালো করে দেখে। ওয়াহাবের ছেলে জানায় যে লোকগুলো এসেছিল তাদের হিন্দি বেশ ভালোই ছিল। জয়ান জিজ্ঞেস করে, মধ্যরাতে বেল বাজলো আর আপনি সিসিটিভি চেক না করেই দরজা খুলে দিলেন কেন? ওয়াহাবের ছেলে রমজান বলে, সেদিন ভোরে তার ছোট চাচা ইউকে থেকে দেশে ফিরছিল। তার চাচাকে আনতে যাওয়ার কথা ছিল ড্রাইভার নিসারের। কথা ছিল সে ভোর 4টায় এসে গাড়ি নিয়ে যাবে। কলিং বেল বাজলে আমি ভেবেছি ড্রাইভার এসেছে। মার্টিন ড্রাইভারকে জিজ্ঞেস করে, তুমি কি আর কাউকে বলেছিলে যে তুমি এখানে আসবে? ড্রাইভার জানায় সে শুধু তার স্ত্রীকেই বলেছিল আর এই পরিবারের সবাই জানতো। লকার চেক করে দেখা যায় লকার পুরো ফাঁকা। পূর্বে তদন্তকারী টিম বলে, প্রমাণ হিসাবে ওয়াশরুমে ইউরিন পেয়েছি, যেটায় রক্ত মেশানো। সেটা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। ওয়াহাবকে দম বন্ধ করে মারা হয়েছে। বাসায় কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই আর ডগ স্কোয়াড যেন কোনো প্রমাণ না পায় তাই ঝালের গুঁড়া ঢালা হয়েছিল। আর ওয়াহাবের স্ত্রী এখনো হাসপাতালে তার মেয়ের কাছেই আছে, তবে সে এখনো শকের মধ্যে আছে। তদন্তের প্রথম দিনে জানা যায় বিরোধী দলের সাথে ওয়াহাবের মৃত্যুর কোনো লিঙ্ক নেই। মার্টিন বলে, হয়তো এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, কিন্তু সেটা ধামাচাপা দেওয়ার জন্য ডাকাতির রূপ দেওয়া হয়েছে, নয়তো এটা সত্যিই কোনো হিংস্র ডাকাতের দলের কাজ। আর লিড পেতে হলে কল রেকর্ড চেক করতে হবে। মার্টিন কাসারগড়ের সাইবার ক্রাইম স্টেশনে আসে। সাইবার সেলের অফিসার বিনোদ জানায় সে আগেই 24 থেকে 30 আগস্ট পর্যন্ত ওয়াহাবের সকল কল রেকর্ড দিয়ে দিয়েছে। মার্টিন বলে, ওয়াহাবের বাসার 8 কিলোমিটারের মধ্যে যতগুলো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার আছে, 24 থেকে 30 আগস্টের মধ্যে তার সব কল রেকর্ড লাগবে। ওই এলাকায় থাকা স্থায়ী বাসিন্দা বাদে নতুন কোনো মেম্বার যেই নাম্বারটা এই 7 দিন ওখানে ছিল, এরপর ওই এলাকা ছেড়ে চলে গেছে অথবা নাম্বার বন্ধ করে দিয়েছে, এমন কিছু নাম্বার। সারাদিনের খোঁজাখুঁজির পর 4টা সার্ভিস প্রোভাইডারের নাম্বার পাওয়া যায়। মার্টিন বলে, যে কলে 2 মিনিটের কম সময় ধরে কথা হয়েছে সেগুলো খুঁজে বের করো। এদিকে যশ এবং জয়ান ওয়াহাবের বাসার আশেপাশে সব রাস্তা সিসিটিভি ফুটেজ চেক করছে। আজ তদন্তের দ্বিতীয় দিন। যশ একটা কালো গাড়ির নাম্বার প্লেট দেখিয়ে বলে, এটা নকল নাম্বার প্লেট, কারণ এটা একটা বাসের নাম্বার প্লেট। মনে হচ্ছে ওই খুনিরা এই গাড়িতে করে এসেছিল। মার্টিন বলে, এই নাম্বার ট্র্যাক করো। এদিকে সাইবার ক্রাইম অফিসার বিনোদ বলে, ক্রিমিনালরা যদি 2 মিনিটের বেশি কথা বলে তাহলে আমাদের লিস্টে কিন্তু আসবে না। মার্টিন বলে, অপরাধীরা সব সময় ফোনে খুব কম কথা বলে। বিনোদ বলে, আমাদের তদন্ত অনুযায়ী 7084টা নাম্বার পাওয়া গেছে, যেখানে 2 মিনিটেরও কম সময় ধরে কথা হয়েছে। জয়ান বলে, স্যার গাড়িটাকে কানহাটঘাট পর্যন্তই ট্রেস করা গেছে, এরপরই ওই গাড়িকে আর কোনো সিসিটিভি ক্যামেরায় দেখা যায়নি। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণেও গাড়ির মধ্যে কারো চেহারাও দেখা যায়নি। মার্টিন বিনোদকে বলে, মনে করো তুমি আর আমি ক্রাইম প্ল্যান করছি, তাহলে আমরা 2টা সিম কিনবো আর ওই নাম্বার দিয়ে শুধু একে অপরকে কল করব। বিনোদ এবার ওই 7084টা কলের মধ্যে যেই নাম্বার দিয়ে শুধু
একটা নাম্বারে কল করা হয়েছে সেটা চেক করে। খুঁজতে খুঁজতে এমন 6টা নাম্বার পাওয়া যায় যারা শুধু একে অপরকে কল করেছে। মার্টিন এবার এই কলগুলোর কল ডিটেইলস আর ঠিকানা বের করে পরের দিন সেই সব ঠিকানায় খোঁজ নিতে বের হয়। আজ তদন্তের তৃতীয় দিন। সাসপেক্ট নাম্বার 1, যে পেশায় একজন এসআই, সে জানায় সে তার খবরের জন্য একটা সিম কার্ড কিনেছিল যেন সে জানতে পারে সেই গ্যাংস্টার কোথায় আছে। তবে তথ্য পেয়ে সেখানে গিয়ে জানে ওই খবরই আসলে সেই গ্যাংস্টার। তারপর কোনো রকমে তার জান নিয়ে ফেরে। সাসপেক্ট নাম্বার 2 গ্রাম থেকে কাজে শহরে এসেছে, তবে এই লোককে তার কন্ট্রাক্টর সিম কিনে দিয়েছে। কন্ট্রাক্টর জানায় সে এখানের ওয়ার্কারদের তার আইডি দিয়ে সিম কিনে দেয়, তবে এরা কে এবং কোথা থেকে এসেছে তা সে জানে না। মার্টিনকে জানাতেই মার্টিন বলে সিম কে বেচেছিল তার খোঁজ খবর বের করো। শাফি সেই সিমের দোকানে এসে দোকানদারকে জিজ্ঞেস করে, তুমি গত মাসে বিপ্লব দাসের নামে 2টা সিম বেচেছিলে। দোকানদার বেশ ভাব নিয়ে বলে, বিপ্লব আমার বন্ধু, আমি সিম বেচেছি তো কি হয়েছে। যশ কানের উপর একটা দিলে এবার সে ভয়ে ভয়ে বলে সেবাস্টিয়ানের সাইটে কাজ করা সকল শ্রমিকদের সেই সিম দেয়। সেবাস্টিয়ানের আইডি ব্যবহার করে আমি রিয়াজ নামের একজনকে 2টা সিম দিয়েছিলাম। সে বলেছিল সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য সিম কিনেছে। যশ এবং শাফি রিয়াজকে বলে, কি রে রিয়াজ, ফোন বন্ধ রাখার কি দরকার, কতক্ষণ যাবত কল দিচ্ছি। রিয়াজকে ধরে নিতে গেলে সে যশ এবং শাফিকে ধাক্কা দিয়ে দেয় দৌড়। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর যশ, জয় এবং জয়ান রিয়াজকে ধরে থানায় আনে। মেলা মার খাওয়ার পর রিয়াজ বলে সে ওয়াহাবকে মারেনি। ঠিক তখনই সাইবার ক্রাইম এবং ফরেন্সিকের অফিসার এসে রিয়াজের ব্যবহৃত সিমের কল ডিটেলস এবং ক্রাইম সিনের ফরেন্সিক রিপোর্ট মার্টিনকে দেয়। মার্টিন রিয়াজকে এসে বলে, 19 তারিখে তুমি বিপ্লবের নামে 2টা সিম কিনেছিলে, কিন্তু এই 2টা নাম্বারই 26 তারিখ থেকেই বন্ধ। 25 তারিখের রাতে ওয়াহাবের বাসার পাশেই এই 2 নম্বরের মধ্যে 2বার কথা হয়, আর 2টা কলই খুবই কম সময়ের জন্য, একটা 12 সেকেন্ডের আর অন্যটা 1 মিনিট 18 সেকেন্ডের। কে আর কাকে আর কেনই বা কল দিয়েছিল। রিয়াজ এবার বেশ ভয় পেয়ে যায়। মার্টিন বলে, ও এখনো মুখ খুলবে না তাই তো, ঠিক আছে, তোমার নাকি কিডনিতে স্টোন আছে। ওয়াহাবের বাসায় পাওয়া ইউরিনের সাথে পাওয়া ব্লাড এবং এখানে পাওয়া তোমার ব্লাড স্যাম্পল মিলালে তুমি এমনিও ফেসে যাবে। রিয়াজ এবার ভয়ে সব স্বীকার করতে রাজি হয়ে যায়। রিয়াজ বয়ান দেয়, আমি কাতারের এক হোটেলে কাজ করতাম। সেই হোটেলের মালিকের 2 ছেলে আমির এবং জুলফিকার। এই 2 ভাই নতুন ব্যবসার জন্য অনেক টাকার দরকার ছিল। বাবার কাছ থেকে টাকা চেয়েও যখন তারা টাকা পায় না তখন তারা চুরি করে টাকা কামানোর সিদ্ধান্ত নেয়। ব্যবসা কি তা বলেনি, তবে বলেছিল যত টাকা চুরি করবে তার 10% আমাকে দিবে। কাতার থেকে ফেরত আসার পর আমি এখানে ইলেকট্রনিকের দোকান খুলেছিলাম। মাঝে মাঝেই বড় ক্লায়েন্টদের বাসায় সিসিটিভি মেইনটেনেন্স এর কাজ করতাম। ওয়াহাব ভাই আমার মায়ের আত্মীয় ছিলেন। একদিন সিসিটিভির কাজ করতে গিয়ে লক্ষ্য করি ওয়াহাব এক ব্রিফকেস ভরা টাকা তার সিন্ধুকে রাখছে। রিয়াজ দোকানে এসে কাতারের আমির এবং জুলফিকারকে কল দিয়ে সব জানিয়ে দেয়। আমিরের প্ল্যান মতো নর্থ ইন্ডিয়ান 2টা লোক আসে, একজন হাতোরা এবং অন্যজন বম্বেরা। 2 দিন পর আমির এবং জুলফিকার ইন্ডিয়ায় আসে, তবে আমার কাছে আমির এবং জুলফিকারের কোনো ছবি বা কন্ট্যাক্ট নাম্বার নেই। আমিরই রাখতে মানা করেছিল। শাফি বলে তাদের ফেসবুক অ্যাকাউন্ট তো নিশ্চয়ই আছে, কেউ যেন সন্দেহ না করে, তাই নিশ্চয়ই ওরা এফবি অ্যাকাউন্ট বন্ধ করেনি। রিয়াজ আইডির নাম বলতেই আমির শাহ এবং জুলফিকারের আইডি খুঁজে ছবি বের করা হয়। সিন শিফট হয় যেদিন আমির এবং জুলফিকার দেশে আসে। রিয়াজ আশরাফের দোকান থেকে সেবাস্টিয়ানের নামে 2টা সিম কেনে। জুম্মার নামাজের পর রিয়াজ যখন ওয়াহাবের সাথে মসজিদ থেকে বের হচ্ছিল তখন আমির এবং জুলফিকার ওয়াহাবকে প্রথমবারের জন্য দেখে। রিয়াজ এবার ওয়াহাবের বাসার সব তথ্য বের করতে থাকে। ওয়াহাবের মেয়ের জন্মদিন উপলক্ষে ওয়াহাবের বাসায় গেলে পকেটে মোবাইলের ক্যামেরা অন রেখে বাসার চারিপাশটা ভিডিও করতে থাকে, আর বাকিরা গাড়ি নিয়ে বাসার বাইরের কোথায় কোথায় সিসিটিভি আছে চেক করতে থাকে। খাওয়ার সময় ওয়াহাবের ছেলে রমজান বাসার ড্রাইভারকে বলে, মনে আছে তো 27 তারিখে চাচা ভোরের ফ্লাইটে আসবে। ড্রাইভার বলে, চিন্তার কিছু নেই, আমি ভোর 4টায় চলে আসবো। রিয়াজ পাশে বসে থাকায় সব কথা শুনে ফেলে। সব শুনে আমির প্ল্যান করে তারা 27 তারিখে ড্রাইভার আসার আগে সব কাজ শেষ করবে, আর সাবধানে কাজ করতে হবে যেন কোথাও আমাদের ফিঙ্গারপ্রিন্ট না থাকে। কেউ কারোর নাম নিব না, আর আমরা সবাই একে অপরের সাথে হিন্দিতে কথা বলবো, আর 20 মিনিটের মধ্যে কাজ শেষ করে বের হতে হবে। 27 তারিখ ভোর 3টা, বাইরে প্রচুর বৃষ্টি। এই 5 জন মাস্ক পরে টাইমার সেট করে বাসার পেছনের দেয়াল টপকে ভেতরে আসে। একজন তাড়াতাড়ি গিয়ে বাইরের সিসিটিভিতে কালো রং করে দেয়, অন্যজনের সে কলিং বেল দিয়ে নিচে বসে থাকে। রমজান মোবাইলে ক্রিকেট খেলা দেখছিল, তাই সিসিটিভি চেক না করেই মোবাইল চাপতে চাপতে দরজা খুলে দেয়। সাথে সাথে আমির একটা রেঞ্জ দিয়ে ছেলেটা থুতনিতে বাড়ি দিলেই রমজান উল্টে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে বাকি সবাই বাসায় ঢুকে দরজা বন্ধ করে দেয়। রিয়াজ তাড়াতাড়ি এসে সিসিটিভি হার্ড ড্রাইভ খুলে নিয়ে নেয়। ভেতর থেকে ওয়াহাবের স্ত্রী প্রমিলা তাদের ছেলে রমজানকে ডাকতে থাকে। এদিকে এরা রমজানের হাত পা বেঁধে রাখে। প্রমিলা রমজানকে খুঁজতে আসতেই যাবে, ঠিক তখনই একজন দৌড়ে এসে তার মাথায় জোরে বাড়ি দিয়ে মেঝেতে ফেলে অজ্ঞান করে দেয়। এরপর রমজানের কাছেই প্রমিলাকে বেঁধে রাখে। বাকি 3 জন গিয়ে ওয়াহাবকে ধরে সেই লকার রুমের কাছে আনতেই যাবে, ঠিক তখনই ওয়াহাবের মেয়ে ফারহা দৌড়ে আসলে এসব দেখে ভয় পেয়ে যায়। ওয়াহাব বলে, তুই পালা তাড়াতাড়ি। 3 জন মিলে ওয়াহাবকে মারলে
ফারহা দৌড়ে আসে, কিন্তু তার আগেই হাতুধা এসে ফারহার পেটে লাথি দিয়ে ফেলে দেয়। আর মারতেই যাবে তার আগে আমির বলে, ওকে সজ্ঞানে রাখতে হবে, যা ওকে ওদের পাশে ফেলে রাখ। ওয়াহাবকে লকার রুমে এনে পাসকোড জিজ্ঞেস করা হয়। ওয়াহাব পাসকোড বলার সাথে সাথেই পাসকোড দিলেই লকার খুলে যায়, কিন্তু দেখা যায় লকারে মাত্র 5 লাখ টাকা আছে। বম্বিহা এসে বলে উপরে মাত্র 5 লাখ পাওয়া গেছে, তাড়াতাড়ি নিচের সব রুম খোঁজো। নিচের সব রুম খুঁজেও কোথাও কিছুই পাওয়া যায় না। 2টা গহনার বাক্স পেলে রিয়াজ সেটা ব্যাগে নিয়ে নেয়। রিয়াজের হঠাৎ পেটে ব্যথা করলে সে ওয়াশরুমে যায়। ঠিক তখনই ওয়াহাবের চিৎকারের আওয়াজ পেলে রিয়াজ দৌড়ে উপরে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওয়াহাবের রুম থেকে বাকি 4 জন বের হতেই দেখা যায় তারা ওয়াহাবকে নৃশংসভাবে খুন করেছে। বাসা থেকে বের হলে রিয়াজ রেগে আমিরকে বলে, কথা ছিল টাকা চুরি করব, তুমি খুন করলে কেন? আমির বলে, তুই বলেছিলি এখানে কোটি কোটি টাকা আছে, তোর জন্য সব বেকার গেল। খবরদার এসব যদি কাউকে বলিস তাহলে তোর পরিবারকেও এভাবেই মারবো। রিয়াজ হতবম্ব হয়ে যায়। আজ তদন্তে 4র্থ দিন। এসপি মানু এসব শুনে রিয়াজকে কষে এক চড় দেয়। মার্টিন জানায় সেদিন রাতের পর বাকি 4 জন কোথায় গেছে সেটা রিয়াজ জানে না, তবে তারা এখনো দেশের বাইরে যায়নি। জুলফিকার এবং আমিরের বাসা মানজেরিতে। আমাদের স্কোয়াডের সুভাষ নামের একজন কাজ করত, সে এখন মাল্লামপুরের স্পেশাল ব্রাঞ্চে আছে। তাকে আমি জিজ্ঞাসাবাদ করতে পাঠিয়েছি। সুভাষ মেডিকেল অফিসার সেজে আমির এবং জুলফিকারের বাসায় আসে। রিয়াজ হাতুদা এবং বাম্বিহার চেহারা বিবরণ বলতে থাকে। সুভাষ মার্টিনকে কল দিয়ে জানায় গত 6 মাসে ওরা কেউই বাসায় আসেনি। জুলফিকারের স্ত্রী প্রেগনেন্ট, হয়তো তার সাথে জুলফিকারের যোগাযোগ হয়। তার মোবাইল নাম্বার এবং বাসার ল্যান্ডলাইনের নাম্বারের ডিটেলস বের করলেই বুঝে যাবেন। মার্টিন ফারহার সাথে কথা বলতে আসে। ফারহা জানায় সেদিন রাতে ওয়াহাবকে অনেক মারার পরও যখন টাকার বিষয়ে কিছু জানা যায় না তখন ফারহাকে উপরে আনা হয়। ওয়াহাব কাকুতি মিনতি করে বলে তার কাছে এর থেকে বেশি টাকা নেই, দয়া করে তারা যেন ফারহার কোনো ক্ষতি না করে। আগামীকাল তারা যত চাইবে তত টাকা দিয়ে দিবে, কিন্তু আজ তার কাছে কোনো টাকা নেই। ওয়াহাবের সামনে ফারহাকে নৃশংসভাবে মারতে থাকে। কষ্টে আর অসহায়ত্বে ওয়াহাব নিজের মাথা নিজেই বাড়ি মারে। এত অত্যাচারের পরও যখন ওয়াহাব কিছুই বলে না তখন আমির তার মাস্ক খুলে ওয়াহাবকে বলে, আমি আমির শাহ, আমি কুয়েত থেকে আসিনি, বরং আমি এখানেই কেরালার মানজেরিতে থাকি, তাড়াতাড়ি বল বাকি টাকাগুলো কই। ওয়াহাব তবুও বলে, আমি সব বলে দিয়েছি। আমির রাগে পাশ থেকে ল্যাম্প নিয়ে ল্যাম্পের তার দিয়ে গলায় পেঁচিয়ে তাকে মেরে ফেলে। ফারহা অসহায়ের মতো বাবা বাবা বলে কান্না করতে থাকে। কিন্তু কিছু মানুষের লোভের কারণে একটা হাসি খুশি পরিবারের সব সুখ এক রাতের মধ্যেই এভাবেই শেষ হয়ে গেল। ফারহার কেবিন থেকে বের হতেই সাফি জানায় 28 তারিখের সকালে কর্ণাটকার একটা ফোন বুথ থেকে জুলফিকারের বাসায় কল করা হয়েছিল। এরপর মুম্বাইয়ের সিএসটির পাশের এক ফোন বুথ থেকে কয়েকবার কল করা হয়েছে, এমনকি আধা ঘন্টা আগেও মুম্বাই থেকে কল করা হয়েছে। ওরা নিশ্চয়ই মুম্বাইতে আছে। মার্টিন তখনই তার টিম নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কাসারগড় থেকে মুম্বাইতে পৌঁছাতে রাত হয়ে যায়। আজ তদন্তের 5ম রাত। এদিকে হঠাৎ জুলফিকার ঘুম থেকে লাফিয়ে উঠে বলে, যারা মেডিকেল অফিসার হিসাবে আমাদের বাসায় এসেছিল ওরা যদি পুলিশের লোক হয় তাহলে কি হবে? আমির এবার সত্যি অনেক চিন্তায় পড়ে যায়। সকাল হয়ে যায় আজ তদন্তের 6ষ্ঠ দিন। ঝান্ডুলাল নামের এক কনস্টেবল তাদের তদন্তে সাহায্য করতে আসে। মার্টিন বলে, আমাদের 8 কিলোমিটার রেডিয়াসের মধ্যে সব এলাকা খুঁজতে হবে। এখানে আশেপাশে অনেক ফোন বুথ আছে, তবে মসজিদ, বন্দর, বাইকুল্লা আর কালাঘোটার উপর আমাদের নজর বেশি। যশ, জয়ান এবং সাফিকে আলাদা আলাদা 3টা এলাকায় নামিয়ে দিয়ে খুঁজতে বলা হয়, আর মার্টিন এবং কনস্টেবল অন্য এক এলাকায় খুঁজতে যায়। প্রথমে যে ফোন বুথ থেকে কল এসেছিল সেখানে গিয়ে খোঁজ নিয়ে জানা যায় এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, আর তারা কোনো রেজিস্টারও রাখে না। যশ জানায় দ্বিতীয় ফোন বুথেও কোনো সিসিটিভি নেই, তবে রেজিস্টার পাওয়া গেছে, যেখানে একটা নাম্বার তো আছে কিন্তু তাতে কোনো নাম নেই। বেশিরভাগ কল তারা এখান থেকেই করেছে। বিনোদ জানায় প্রথম কল এই 3 নম্বর বুথ থেকেই করা হয়েছিল। কনস্টেবল দোকানদারকে মার্টিনের পরিচয় দিতেই দোকানদার তাকে সিসিটিভি ফুটেজ দেখার অনুমতি দেয়। ফুটেজ চেক করে দেখা যায় শুধু জুলফিকার না, বরং আমিরও কাউকে কল দিয়েছিল। মার্টিন রেজিস্টার থেকে সেই নাম্বার খুঁজে বিনোদকে নাম্বারটা ট্রেস করতে বলে। মার্টিন, জয়ান, যশ এবং সাফিকে কল দিয়ে জানায় আমির যে নাম্বারে কল দিয়েছিল তার নাম সিজু। সিজুর নম্বর বেশিরভাগ তিলকমার্গ এলাকায় অ্যাক্টিভ থাকে। বর্তমানে নাম্বারটা বন্ধ আছে, তবে বিনোদ কিছুক্ষণ পরই তার আইডি কার্ডের বিস্তারিত আর লোকেশন আমাকে জানাবে। কানুর স্কোয়াড সিজুর লোকেশন পেয়ে সেখানে গেলে দেখে সিজু বাসায় নেই, তাই সিজুর জন্য অপেক্ষা করতে থাকে। রাতে সিজু বাসায় ফিরে দেখে মার্টিন তার সামনেই দাঁড়ানো। সিজুকে অনেক মারধর করা হয়। আজ তদন্তের 7ম দিন। সিজু জানায় মানানের ফ্ল্যাট সেই দেখাশোনা করে, সে এখন মিডল ইস্টে আছে। এই আমির এবং জুলফিকার মানানের বড় ছেলের বন্ধু। সিজু জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার, কোনো ঝামেলা করে ওরা পালিয়ে গেছে নাকি? মার্টিন জিজ্ঞেস করে, তোমার কেন এটা মনে হচ্ছে? সিজু বলে, প্রত্যেক সন্ধ্যায় ওরা আমাকে ডাকতো, ফোনে টাকা নেই বলে আমাকে ফোন বুথে নিয়ে যেত। ওরা আমার ফোন দিয়েই তো কল দিতে পারতো, তাই না? আর তাছাড়াও একবার কোনো ফোন বুথ ব্যবহার করার পর তারা আর সেটা ব্যবহার করতো না। 2 দিন আগেই রাত 12টার সময় কল দিয়ে
নিয়ে বলল স্টেশনে নামিয়ে দিতে। তখন ফোনে কারো থেকে একটা নাম্বার নিতে শুনে আমার খটকা লাগে, তাই আমি নাম্বারটা সেভ করে রাখি। কিন্তু 8টা ডিজিট লেখার পরে আমি আমার দিকে কেমন ভাবে যেন তাকায় আর জোরে নাম্বার বলা বন্ধ করে দেয়। এই নেন সেই নাম্বার। মার্টিন জিজ্ঞেস করে এখন ওরা কোথায় থাকতে পারে। আমাকে তো ভুবনেশ্বরে টিকিট কাটতে বলেছিল। মার্টিন জিজ্ঞেস করে আমাকে দ্বিতীয়বার তো আর এখানে আসতে হবে না তাই না? সিজু বলে না স্যার, আমি সব সত্য বলেছি। সিজুর বাসা থেকে বের হয়ে সাফি বলে আমরা যদি 10টার ফ্লাইট নেই তাহলে ওদেরকে ধরতে পারবো। জয়ান বলে ঠিক আছে তাহলে রেডি হও। মার্টিন বলে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? 2 রাত এমনিও তোমার ঘুমাওনি। আর আমিরের কথায় সিজু তাদেরকে ভুবনেশ্বরের টিকিট কেটে দিয়েছে, কিন্তু নামতে তো দেখেনি। ভুবনেশ্বরের আগে কতগুলো স্টেশন আছে, যদি সেখানে কোথাও নেমে যায়। বিনোদ কল দিয়ে বলে ফাইজাবাদ স্টেশন থেকে তাদের মাঞ্জুরির বাসায় কল করা হয়েছে। মার্টিন ফাইজাবাদের নাম্বার দিতে বলে। বিনোদ নাম্বার দিলে দেখা যায় সিজুর দেওয়া সেই 8টা ডিজিট মিলে গেছে এবং বাকি 2টা ডিজিটও পেয়ে গেছে। মার্টিন বলে ইস্টের কথা বলে তারা নর্থে গেছে, তারা এমন অনেক চাল চালবে, আমাদেরকে বুঝে শুনে এগোতে হবে। মার্টিন এসপি মানুকে কল দিয়ে ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে বললে মানু বলে ফ্লাইট সম্ভব না, এত নিচের পোস্টের জন্য সিনিয়ররা ফ্লাইট পারমিট করবে না, বাস অথবা ট্রেনে যেতে হবে। কল কাটার পর মার্টিন তার টিমকে বিষয়টা জানালে জয়ান বলে আমাদের নিজেদের টাকাই চাই, পরে বাজেট পাস করিয়ে নিব। যশ বলে 6000 টাকাই হয়ে যাবে, আমার কাছে এত টাকা নেই। যশ খোটা মেরে বলে যাদের অবৈধ ইনকাম সোর্স আছে তারা অ্যাফোর্ড করতে পারবে, আমি পারবো না। জায়ান রেগে গেলে তাদের মধ্যে তর্ক বিতর্ক হলে মার্টিন থামিয়ে বলে আমরা আগেও ফ্লাইট ছাড়া অনেককে সমাধান করেছি, আমি সবসময় বলেছি আমাদের এই গাড়ি কোনো অংশে কম না। সাথে সাথেই তারা ফাইজাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝে একদিন পার হয়ে যায়, অর্থাৎ আজ তদন্তের 8ম দিন। অবশেষে তারা ফাইজাবাদ পৌঁছে যায়। মার্টিন ফাইজাবাদের ওসিকে ছবি দেখিয়ে বলে আমাদের আপনার সাহায্যের দরকার। ওসি বলে চিন্তার কারণ নেই, ছোট গ্রাম পেয়ে যাবেন, এমএলএ আসবে, আমরা একটু ব্যস্ত থাকবো। মার্টিন বলে অন্তত একটা কনস্টেবলকে দিলেও হবে। ওসি একটা কনস্টেবলকে দিয়ে থানা থেকে চলে যায়। মার্টিন এসে তার স্কোয়াডকে বলে এটা কেয়ারানা, যাই হোক একজন কনস্টেবল তো পেয়েছি। মার্টিন কনস্টেবলের সাথে তাদেরকে পরিচয় করিয়ে বলে ওর নাম যোগেশ। রাতে খবরে শোনা যায় রাজনৈতিক নেতা ওয়াহাবের মার্ডার কেসের তদন্তের টিমে জয়ান নামের একজন ঘুষখোর অফিসারকে নেওয়া হয়েছে, যার ঘুষ নেওয়ার ভিডিও লিক হয়েছে। এদিকে কেসের এখনো কোনো অগ্রগতি নেই। এই সুযোগে বিরোধী দলের নেতারা উস্কানিমূলক কথা বলছে। মার্টিন লোকেশন দেখে রাত 12:52 টিকরি নামে সেই গ্রামে পৌঁছায়। সাফি বলে বিরোধী আমাদেরকে সঠিক লোকেশন দিতে পারবে। স্কোয়াডের কারো ফোনে নেট না থাকায় মার্টিন যোগেশের ফোন দিয়ে বিনোদকে কল দিয়ে লোকেশন ট্রেস করতে বলে। বিনোদ তাদেরকে লোকেশন বলতে থাকে। বিনোদের এক কলিগ পাশ থেকে বলে আপনি ঘুষের কথা বললেন না কেন? বিনোদ বলে তারা প্রত্যন্ত এলাকায় আছে, তাদেরকে সেখানে এখন ডিস্টার্ব না করাই ভালো। লোকেশনে পৌঁছে স্কোয়াডের সবাই সবগুলো দরজায় কান পাতলে যশ বলে এখানে কেউ আছে। মার্টিন এক বাসায় নক করে। যশ দেখায় কিছুটা দূরেই এক বয়স্ক লোক বসা, যে আসলে চশমা ছাড়া দূরে ঝাপসা দেখছে। মার্টিন বলে চুপ থাকো। লোকটা চশমা পরার আগেই পাবান নামের একজন দরজা খুলে দিলেই স্কোয়াড ভিতরে ঢুকে পড়ে। স্কোয়াড ভিতরে ঢুকে পাবান এবং তার স্ত্রীর গলায় ছুরি ধরে জুলফিকার এবং আমিরের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এদের চিনিস? প্রথমে কিছু স্বীকার না করলে পাবানের ফোনের ডায়াল লিস্টে জুলফিকারদের মাঞ্জুরির বাসার নাম্বার দেখিয়ে জিজ্ঞেস করলেও সে কিছুই বলে না। তবে স্ত্রীর গলায় কাস্তের ঠেসে ধরলে পাবান বলে হাথোরা এবং বাম্বিয়া আমার ভাইয়ের মতোই, তাদের কথা মতোই আমি সেদিনকে আমির এবং জুলফিকে স্টেশন থেকে নিয়ে এসেছিলাম। রাস্তায় জুলফি আমার ফোন নিয়ে কাকে যেন কল দেয়, এটা নিয়ে আমির এবং জুলফির মধ্যে অনেক ঝগড়া হয়। এরপর তাদের নিয়ে আমি আমার বাসায় আসি, তারপর হাথোরা এবং বাম্বিয়া তাদেরকে নিয়ে যায়। জয়ান জিজ্ঞেস করে এখন তারা কোথায়? পাবান বলে হাথোরার বাসায়। পাবানকে নিয়ে বের হলে পেছন থেকে পাবানের স্ত্রী গুলি করে এবং পাবানকে পালাতে বলে। গুলির শব্দে বয়স্ক লোকটা উঠে যায়। সবাই তাদের পিছনে দৌড়ালে যোগেশ মার্টিনকে বলে স্যার তাদেরকে ডাক দেন, এখানে কিছু তো একটা ঝামেলা আছে, তাড়াতাড়ি চলেন এখান থেকে। মার্টিন তার টিমকে ডাক দিয়ে বলার আগেই বয়স্ক লোকটা লাঠি নিয়ে এসে গ্রামবাসীকে ডাক দেয়। সব গ্রামবাসী আসলে স্কট বিপদে পড়ে যায়। গুড্ডু স্কটকে এক বাসায় লুকাতে দেখে সেখানকার দরজা লক করে পাবানকে ডাক দেয়। পাবান এসে বলে এদের চোখের সামনে জ্বলতে দেখতে চাই। গ্রামবাসী দেয়ালের ফাঁকা দিয়ে মশাল তাদের দিকে এগিয়ে দেয়। না পেরে মার্টিন নিজেদেরকে বাঁচানোর জন্য তার স্কটকে আক্রমণ করতে বলে। পুরো গ্রামের সাথে মার্টিন এবং তার সাহসী স্কোয়াড লড়াই করে। পাবানের স্ত্রী পাবানকে পালাতে বললে পাবান বলে কোথায় যাব আর কেন যাব? আমাদের গ্রাম, আমাদের মানুষ, তাদেরকে দেখে আমি যাব কেন? ওদের এভাবে ছাড়তে পারবো না বলেই পাবান আবারও ফিরে যায়। পাবান এবং তার স্ত্রী স্কটকে দেখতে পেলে গুলি চালায়, কিন্তু গুলি শেষ হয়ে যায়। স্কট পাবানকে নিয়ে গাড়ির দিকে গেলে দেখে এক লোক তাদের টায়ার পাংচার করে দিচ্ছে। এই ফাঁকে পাবান আবারও পালায়। স্কটের সবাই তার সামনে গেলে যোগেশ বলে যেতে দিন, আমরা যাই এখান থেকে। গ্রামবাসী আবারও তাদের পিছনে পড়লে তারা গাড়িতে উঠে যেতে গেলেই মার্টিনের হঠাৎ মনে পড়ে সাফি তাদের সাথে নেই। পেছনে ফিরে দেখে সাফি দৌড়াচ্ছে। জয়ান পিছনের গ্লাস ভেঙে সাফিকে ওখান থেকে লাফ দিয়ে ভেতরে আসতে বলে। সাফি এক লাফি গাড়িতে ওঠে। এই 5 জন কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। পাবান গ্রামবাসীকে বলে 5 জন লোক আর আমরা এত মানুষ, আমাদের মেরে চলে গেল আর আমরা কিছুই করতে পারলাম না। ঠিক তখনই গুড্ডু দেখে আকাশ
আকাশ থেকে আগুন ভর্তি এক বোতল তাদের দিকে এগিয়ে আসছে। তাড়াতাড়ি সরে গেলে দেখে চারিদিকে আগুন। গুড্ডু আর পাবান উঠে দেখে স্কট আবারও তাদের গাড়ি নিয়ে দাঁড়ানো। স্কট ফিরে এসে পাবানকে উঠিয়ে নিয়ে যায়। আজ তদন্তের নবম দিন। সকালে মার্টিন এসপি মানুকে কল দিয়ে গতরাতে কি হয়েছে জানায়। এসপি মানু বলে এতে কিছুই হবে না, মিডিয়া সব উল্টা দেখিয়ে আমাদেরই ভিলেন বানাচ্ছে। জয়ানের ঘুষ নেওয়া ভিডিও লিক করেছে, আমাকে আইজি অফিসে ডাকা হয়েছে। আমার উপর যে প্রেশার আছে তা আমি তোমার উপর দিচ্ছি না, তবে তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার, কারণ তোমার জয়জয়ীতেই জয়ানকে আবারও কাজে নেওয়া হয়েছে। পাবানের মুখ থেকে সত্য বের করার জন্য মার্টিন পাবানের নখে সুই ঢুকিয়ে কাটা জায়গায় আগুন দিয়ে দেয়। যন্ত্রণা সহ্য করতে না পেরে পাবান বলে হাথুরা এবং বাম্বিয়ার খুব ভালো বন্ধু আমির এবং জুলফি, তারা এখানে অনেক বড় প্ল্যান নিয়ে এসেছিল। চায়না, আমেরিকা, হংকং এ এক্সপোর্টের বিজনেস। আমাদের কাজ বুঝিয়ে দিয়ে আমির চায়না চলে যায়। চায়নায় গিয়ে এক্সপোর্ট ব্যবসা ভালো করে বুঝে ডিলারের সাথে কথা বলে অনেক বড় অর্ডার নিয়ে দেশে ফিরে আসে। কর্ণাটকা, কেরালা, আসাম, দেশের সব জায়গার শিকারের সাথে ডিল করে তারা আমিরকে 2 মাসের মধ্যে অনেকগুলো হাতির দাঁত এনে দিবে, তার জন্য অগ্রিম টাকাও দিয়ে দেয়। এখন এই ব্যবসা দাঁড় করানোর জন্য দরকার 30 কোটি টাকা। এই জন্যই আমির ডাকাতি করতে কেরালা আসে। মার্টিন জিজ্ঞেস করে এখন ওই 4 জনকে কোথায় পাওয়া যাবে। পাবান বলে পায়াগান স্টেশনে যা, যদি সাহস থাকে তাদের সাথে লড়াই করে আয়। পাবানকে গাড়িতে হ্যান্ডকাফ পরিয়ে রেখে যশ মার্টিনকে বলে যোগেশ বলেছিল এখানে 2টার সময় ট্রেন পাওয়া যায়, একটা 10টা 10-এ আর আরেকটা 11:30-টায়। আমার মনে হয় না এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। মার্টিন রেগে বলে আমরা গাড়িতেই যাব, স্টার্ট করো। এদিকে চিফ মিনিস্টারের বাসায় ওয়াহাবের পার্টির লোক হামলা চালায়। কেন তারা এখনো খুনিদেরকে খুঁজতে পারেনি। যাওয়ার পথে যশের বাসা থেকে কল আসে। যশ গাড়ি থামিয়ে কথা বলে আসলে মার্টিন গাড়ি স্টার্ট করতে বললেই যশ জানায় ঘুষের ভিডিও লিক হয়ে গেছে। এখন আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছে আমিও এর সাথে জড়িত আছি কিনা। মার্টিন বলে এগুলোর সমাধান পরে দেখা যাবে, এখন গাড়ি স্টার্ট করো। যশ বলে আমি আগেই বলেছিলাম জয়ানের মতো এমন মানুষের সাথে কাজ না করতে। এখন আমরা কখনোই ক্রিমিনালদেরকে ধরতে পারবো না। রেগে জয়ান গাড়ি থেকে নেমে যশকে নামতে বললে যশ আর জয়ানের মধ্যে হাতাহাতি হয়। সাফি এবং মার্টিনের সেটা থেকে থামায়। জয়ান বলে আমি আপনাদের সাথে কোথাও যাচ্ছি না। যশকে বলে ঘুষ নিয়ে ধরা খাওয়ার পর তোকে কত কল করেছি, ধরিসনি। যৌতুক না পেলে মেয়েদের বিয়ে হয় না, আবার মেয়ের বিয়ে দিতে হবে, তার আগে তার অপারেশন করাতে হবে। আমি অসহায় ছিলাম। যশের কথা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মার্টিন বলে যদি তোমাকে মাঝ রাস্তায় ছাড়ার হতো তাহলে উপর মহলে তোমার জন্য সুপারিশ করতাম না। নিজের দুঃখ ভেতরে চেপে রাখলে মানুষ জানবে কিভাবে? তুমি কিভাবে ভাবলে তোমার মেয়ের কিছু হলে আমরা তোমার পাশে থাকবো না? আমি আমার পরিবার থেকেও তোমাদের সাথে বেশি সময় কাটিয়েছি। আমার মাথায় শুধু ওই ওয়াদা আছে যা আমি ওই মেয়েকে করেছি, যে তার নিজের মা থেকে আমাদেরকে বেশি বিশ্বাস করে। আমি যেভাবেই হোক যাব, তুমি যাবে কিনা এটা তোমার উপরে। ভুল বোঝাবুঝির মীমাংসা হলে সবাই আবারও যাত্রা শুরু করে। মিনিস্টার আইজিকে বলে এমন টিমকে কেন কেস দিয়েছো যারা ঘুষ খায়? কোয়াট পাওয়ারপুর স্টেশনে এসে ট্রেনের ভিতরে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে মার্টিন হাথোড়া এবং বাম্বিয়াকে খুঁজে পায়, তবে তারা উল্টা মার্টিনের উপরে হামলা করে। মার্টিন এবং জয়ান তাদেরকে মেরে শায়েস্তা করে। মার্টিন শুকনা মরিচের গুঁড়া হাথোড়ার মুখে মেরে লাঠি দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়। মার্টিন যশকে কল দিয়ে বলে হাথোড়া এবং বাম্বিয়াকে ধরেছি, আমির এবং জুলফি ট্রেনেই আছে, তোমরা যাও তাদেরকে খুঁজে আনো। স্টেশনের বাইরে আসলে যোগেশ গাড়ি পিছনে নিয়ে আসে। মার্টিন হাথোড়া এবং বাম্বিয়াকে গাড়িতে উঠায় আর পাবানকে ফেলে দেয়। গাড়ির মধ্যে মারতে মারতে আমির এবং জুলফির কথা জিজ্ঞেস করার সময় হাথোড়ার পকেট থেকে ফোন পড়ে গেলে মার্টিন সেই ফোন থেকে একটা নাম্বার নিয়ে বিনোদকে ট্রেস করতে বলে। এদিকে আইজি মানু এবং কৃষালালকে বলে এই কেস অন্য কাউকে দিতে চাচ্ছে, এটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথার দরকার নেই। এসিপি মানু বলে আমি ভেবেছিলাম এখানে কিছু বিবেকবার মানুষ আছে, কিন্তু এখানেও পলিটিক্স, আর আমার মনে হচ্ছে আমিও এই সিস্টেমেরই লোক। আইজি বলে আমার সাথে এমনভাবে কথা বলবে না। এসপি মানু বলে তা কি করব, তাদের 10 দিন দেওয়া হয়েছে, এখন বলছেন ফেরত আসতে। আপনার কি মনে হয় তারা ওখানে কাবাডি খেলছে? ঠিক আছে, আমাদের কাছে তাদের কোনো মূল্যই নেই, আমি তাদেরকে ফেরত আসতে বলছি। বিনোদ মার্টিনকে কল দিয়ে বলে লোকেশন বাস স্ট্যান্ডে দেখাচ্ছে। এসপি মানু মার্টিনকে কল দেয়, কিন্তু মার্টিন কল ধরে না। যশকে কল দিলে নেটওয়ার্ক খারাপ থাকার জন্য কল কেটে যায়। মার্টিন এক ছোট ছেলেকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করলে ছেলেটা বলে আমি ওদেরকে দেখেছি, ওরা বাবাগঞ্জের বাসে ছিল, তাদের কাছে ফল বেঁচেছিলাম। মার্টিন জিজ্ঞেস করে বাস কোথায়? ছেলেটা বলে আধা ঘন্টা আগেই চলে গেছে। যশ মার্টিনকে কল দিয়ে বলে তারা এখন কোথায় আসবে। মার্টিন বলে ওরা বাবাগঞ্জ গেছে। ট্রেন কোথায় যাচ্ছে? যশ ট্রেনের গায়ে লেখা দেখে বাবাগঞ্জ। মার্টিন ম্যাপ দেখে বলে বাবাগঞ্জ ইন্দো নেপাল বর্ডারে, ওরা বর্ডার পার করার প্ল্যান করেছে। আমির ওই ট্রেনেই আছে, একবার বর্ডার পার করলে আমরা ওদেরকে ধরতে পারবো না, তাড়াতাড়ি ট্রেনে ওঠো। যশ এবং সাফি দৌড়ে ট্রেনে ওঠে। মার্টিন কল না ধরায় এসপি মানু বিনোদের মাধ্যমে কনফারেন্স কল দিলে মার্টিন বলে আমির এবং জুলফি নেপাল বর্ডার পার করবে, তাই সেখানেই যাচ্ছিলাম। এসপি মানু বলে রোজ নতুন কাহিনী আর নতুন জায়গা, শুধু কাহিনী বানাচ্ছ অথচ কাউকে ধরতে পারছো না। কি মনে হয় তোমরা কি পিকনিক করতে গেছো? এখন যদি তোমার ইন্ডিয়ার ট্যুর শেষ হয় তাহলে ব্যাগ বাঁধো আর ফেরত চলে আসো, এই কেস এখন সেন্ট্রাল এজেন্সি দেখবে। মার্টিন বলে আমি আপনাকে
অপমান করছি না। আপনার মতো হয়তো আমাদের ডিগ্রি অথবা পোস্ট নেই, কিন্তু আমাদের ছোট মনে করবেন না। আপনার কি মনে হয় আমরা এখানে পরিবারের সাথে মজা করছি? ওই ক্রিমিনাল গুলোকে ধরার জন্য আমরা এখানে দিন রাত পরিশ্রম করে বেড়াচ্ছি। তাদের ধরার জন্য 3000 কিলোমিটার চলে এসেছি। আমরা যেভাবেই হোক তাদেরকে ধরে ছাড়বই। এসপি মানু বলে, তুমি কি জানো এর পরিণতি কি হবে? মার্টিন বলে, যা হবার হবে। আপনি বলে দিন কল দিয়েছিলাম, কল রিসিভ করেনি। বাস ধরার জন্য মার্টিন ফুল স্পিডে গাড়ি চালানো শুরু করে। জয়ান বলে, সামনের বাসটাই হয়তো সেই বাস। যোগেশ বলে, হ্যাঁ এটাই সেই বাস। মার্টিন বাসটাকে ওভারটেক করে বাস আটকে বাসের ভেতরে গিয়ে চেক করে, কিন্তু কাউকে না পেয়ে নিচে এসে কন্ট্রাক্টরকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এদের দেখেছেন কিনা। কন্ট্রাক্টর বলে, একজনকে দেখেছি। মার্টিন জিজ্ঞেস করে, কোথায় সে এখন? কন্ট্রাক্টর বলে, সে কোথায় জানি না, তবে কোনো একটা স্টপে নেমে গেছে। আমি কিভাবে বলবো, এখানে কত মানুষ তো নামে। মার্টিন হতাশ হয়ে চলে যেতেই যাবে, ঠিক তখনই যোগেশ বলে, স্যার এটা একটা জঙ্গল, এখানে কোথায় খুঁজবো? এখন ওখানে যে কোনো লাভ নেই, এ থেকে আমরা ফিরে যাই। জয়ান বলে, তারা চলে গেছে, তাদেরকে আর ধরা সম্ভব না, চলেন যাই। মার্টিন রেগে বলে, কোথায় যাব? তাহলে আমরা এখন কোথায় যাব? বাবাগঞ্জের স্টেশনে যশ এবং সাফি হতাশ হয়ে বসে আছে। সবাইকে এতটা হতাশ দেখে হাথুরা এবং বম্বিয়া হাসতে থাকলে মার্টিনের মাথায় একটা বুদ্ধি আসে। সে হাথুরা এবং বম্বিয়াকে বলে, আমি তোমাদেরকে ছেড়ে দিব যদি তোমরা আমির এবং জুলফিকারের খোঁজ দাও, আর টাকাও দিব। যোগেশকে বলে তাদের ল্যাঙ্গুয়েজে বোঝাতে। যোগেশ তাদেরকে বুঝিয়ে বলে, তারা বলে, আমরা রাজি, আপনি যা বলবেন তাই করব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। হাথুরা মার্টিনকে জঙ্গলের মধ্যে নিয়ে এসে বলে, এখানে দাঁড়ান। গাড়ি থেকে নেমে মার্টিন জয়ানকে হ্যান্ডকাফের চাবি দিতে বলে। চাবি নিয়ে হাথুরা এবং বাম্বিয়ার হ্যান্ডকাফ খুলে জিজ্ঞেস করে, কোথায় জুলফি এবং আমির, বলো। হাথুরা এবং বম্বিয়া তাদেরকে একটা রাস্তা দেখিয়ে বলে, এই দিকে। মার্টিন জিজ্ঞেস করে, তুমি শিওর তো? হাথুরা বলে, হ্যাঁ। মার্টিন সাথে সাথে হাথুরার আঙ্গুলে গুলি করে বাম্বিয়াকে জিজ্ঞেস করে, এমন কেন হলো? ও যখন বামে ইশারা করলো তখন তুমি ডান দিকে তাকালে কেন? বাম্বিয়া ভয়ে ডান দিকে ইশারা করে বলে, ওরা এদিকে আছে। মার্টিন যোগেশ এবং জয়ানকে বলে ওদেরকে আবার গাড়িতে উঠাতে। বাম্বিয়া দেখানো রাস্তায় যাওয়ার পথে তাদের গাড়িতে আচমকা অ্যাটাক হয়। সাথে সাথে তাদের গাড়ি উল্টে পড়ে যায়। আমির এবং জুলফি জর্জের গাড়ির কাছে আসে। তাদের দেখে হাথুরা এবং বম্বিয়ার সাহস বেড়ে যায়, তাই জয়ানকে মেরে তার থেকে হ্যান্ডকাফের চাবি নিয়ে নেয়। হাথুরা বলে, একজন আমার আঙ্গুলে গুলি করেছে, আমি আমার বদলা নিব। গাড়ির মধ্যে খুঁজে দেখে মার্টিন নেই, তাই জয়ান এবং যোগেশকে মেরে জিজ্ঞেস করে, কোথায় গেছে মার্টিন? জয়ানের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, তোর সাথে দেখা হয়ে অনেক ভালোই লাগলো। আমির গুলি করতেই যাবে, ঠিক তখনই তার দিকে মার্টিন গুলি করে আর বন্দুক ছিটকে পড়ে যায়। হাথুরা আমিরকে ইশারা করে দেখায়, আমার আঙ্গুলে এই লোকে গুলি করেছে। পাশ থেকে আমিরের এক লোক বাইক নিয়ে এসে মার্টিনের হাত থেকে বন্দুক ফেলে দেয়। আমির এবং আমিরের দলের লোকের সাথে মার্টিন এবং স্কোয়াডের মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে আমির গাছের গুড়ি দিয়ে মার্টিনকে মারে। পেছন থেকে হাথুরা এসে মার্টিনকে চাকু মারে। মার্টিন আহত হয়ে মাটিতে পড়ে আবারও বহু কষ্টে উঠে বসলে আমির বলে, তুই আমার পিছু করতে করতে এত দূর চলে এসেছিস, তাহলে শোন, ওয়াহাবের বাসা থেকে 5 লাখ টাকা এবং 30 গ্রাম সোনা পেয়েছি, তাতে আমার কিছুই হতো না, কিন্তু ওর মেয়ে ফারহাকে আমি এখনো ভুলতে পারিনি, মেয়েটা অনেক সুন্দর। কথাটা শুনে মার্টিন প্রচুর রেগে গিয়ে আমিরকে মারতে মারতে মাটিতে ফেলে দিলে আমির বলে, যাই হোক না কেন আমি বর্ডার পার করবই। মার্টিন বলে, আমি আমার ইউনিফর্মের মান রাখতে তোকে ধরবই। ঠিক তখনই আর্মিদের গাড়ি চলে আসে। আর্মিরা জিজ্ঞেস করে, কে তোমরা, এখানে কেন এসেছো? মার্টিন বলে, আমি কেরালা পুলিশ থেকে এসেছি, এই লোকটা মার্ডার কেসের আসামি, ওকে ধরার জন্য এসেছি। এক আর্মি মার্টিনের আইডি কার্ড দেখে বলে, আপনি এত দূরে কেরালা থেকে এসেছেন শুধু এদেরকে ধরতে? জস এবং সাফিও সেখানে চলে আসে। মার্টিন এসপি কৃষাণকে কল দিয়ে বলে, 4 জনকে ধরে ফেলেছি। এসপি বলে, ওদেরকে বলো ওরা যেন লেট না করে ফ্লাইট ধরেই চলে আসে। মার্টিন বলে, না, এই ক্রিমিনালরা ভাবে ওরা যে কোনো অপরাধ করে পালিয়ে যেতে পারবে, ওদেরকে সেভাবেই আনবো যেভাবে ওরা পালিয়েছিল। আপনাকে এবং এসপি স্যারকে অনেক ধন্যবাদ। কৃষ্ণা এসে মানুকে বলে মার্টিনের কথায় কিছু না মনে করতে। এসপি মানু বলে, সাধারণ মানুষের প্রতি আমার কোনো আগ্রহই নেই। 18 বছরের সার্ভিসে আমি 2 ধরনের পুলিশ দেখেছি। 80% ঘড়ি দেখে কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘড়ি দেখে কখন তাদের কাজ শেষ হবে, আর 20% ঘড়ি না দেখে দিন রাত কাজ করে যায় যতক্ষণ না তাদের কাজ শেষ হয়। তারা দেশের বিভিন্ন জায়গায় আইন বাঁচিয়ে রাখার চেষ্টা করে যায় শুধুমাত্র সম্মানের জন্য, কিন্তু আমরাই তাদের দায়িত্ব করতে আটকাই। অথচ প্রত্যেকটা রাজারই যুদ্ধে জিততে হলে একটা সেনাপতি আর সিপাহীর দরকার হয়। একজন সৎ নিষ্ঠাবান সেনাপতি পারে একটা যুদ্ধকে নিজের দমে জিততে, আর এমন সেনাপতিদেরকেই সবচেয়ে বেশি দমিয়ে রাখা হয়। আর এই সুযোগে পুলিশকে তাদের গোলাম ভাবা শুরু করে, আর দিন দিন ক্রাইমের পরিমাণও বেড়ে যায়। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।